সবাইকে স্বাগত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৪,০০০। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় শুক্রবার ইসরায়েলি আগ্রাসনের ৭০০তম দিনে উপত্যকা জুড়ে অন্তত ৬৯ ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। এর মধ্যে খাবার নিতে এসে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান ৬ জন। আহতের সংখ্যা অন্তত ৪২২ জন। একই দিন অনাহারে মারা গেছেন অন্তত ৩ জন। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে মিশর ও কাতার। এর আগে শুক্রবার গাজা নগরীর কেন্দ্রে পৌঁছানোর তথ্য জানায় ইসরায়েলি সেনারা। নগরীর প্রায় ৪০% এলাকা দখল করে নেয়ার দাবি করে তেল আবিব। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন না। শুক্রবার প্রকাশিত সংশোধিত প্রাথমিক বক্তাদের তালিকায় এ তথ্য দেওয়া হয়েছে। ৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৯ সেপ্টেম্বর। তবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথম বক্তা থাকবেন ব্রাজিল, এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে দায়িত্ব নেয়ার পর এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ। তালিকা অনুযায়ী ভারতকে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন। যদিও গত জুলাই মাসে প্রকাশিত তালিকায় উল্লেখ ছিল নরেন্দ্র মোদী ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন, তবে সংশোধিত তালিকায় পরিবর্তন আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে আগামী ১-২ মাসের মধ্যে ভারত ক্ষমা চাইবে বলে দাবি করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত খুব দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তি করার চেষ্টা করবে। এ সময় ভারতকে সতর্ক করে তিনি বলেন, দিল্লি যতই নিজেদের শক্তিশালী ভাবুক, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্রের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্রের পণ্য রফতানির ওপর ৫০% শুল্ক দিতে হবে নয়াদিল্লিকে। শুল্ক ও রাশিয়া থেকে তেল কেনা ইস্যুতে সম্প্রতি ওয়াশিংটন দিল্লির সম্পর্কে তলানিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যে চীনের SCO সম্মেলনে মোদির সাথে পুতিন ও শি জিনপিংয়ের ঘনিষ্ঠতা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে। ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমনই এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। শঙ্কা বেড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর একটি ঘাঁটিতে 10টি অত্যাধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন নির্দেশ দেয়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো জানায়, ভেনেজুয়েলায় কার্যক্রম পরিচালনা করা লাতিন আমেরিকার সংঘবদ্ধ মাদক চক্রগুলোকে নার্কো টেরোরিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করেছে ওয়াশিংটন। এ কারণেই সরাসরি সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্র জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। যুদ্ধবিরতির পর নিরাপত্তার স্বার্থে ইউক্রেনে ২৬টি দেশের সেনা মোতায়েনের পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উল্টো হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনে ভিনদেশি সেনা মোতায়েন করা হলে তাদের উপর হামলা করা হবে। ইউক্রেনে পশ্চিমা সেনারা রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। এর আগে কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা পরিকল্পনা চূড়ান্ত করতে ফ্রান্সের প্যারিসের শীর্ষ সম্মেলনে যোগ দেন ইউরোপের নেতারা। সেখানে ২৬টি মিত্রদেশ যুদ্ধবন্ধের পর নিরাপত্তা সহায়তা হিসেবে ইউক্রেনে স্থল, সমুদ্র বা আকাশ সেনা মোতায়েনের আনুষ্ঠানিক অঙ্গীকার করে। ইন্দোনেশিয়ায় ব্যাপক আকার ধারণ করেছে সরকার বিরোধী বিক্ষোভ। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, এরই মধ্যে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন, যার প্রভাব পড়েছে দেশের বাইরেও। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে এই বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের জন্য খাবার পাঠাচ্ছে। বিক্ষোভকারীদের বড় একটি অংশই ডেলিভারি রাইডার। গত সপ্তাহে বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়ি চাপায় এক ডেলিভারি রাইডারের মৃত্যু হয়। এরপর জনরোষ তীব্র আকার ধারণ করে। পুলিশের সাথে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বিভিন্ন সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়। বিক্ষোভে এ পর্যন্ত অন্তত 10 জন নিহত হয়েছেন। ইন্দোনেশিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে গত সপ্তাহে বিক্ষোভ শুরু হয়।
সার্বিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভে নেমেছেন দেশটির শিক্ষার্থী ও বিরোধী দলগুলো। স্থানীয় সময় শুক্রবার দেশটির বিভিন্ন শহর এবং বিশ্ববিদ্যালয়ে সরকার বিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে দেশটির পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। গত বছরের নভেম্বরে একটি রেল স্টেশনের ছাদ ধসে 16 জনের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই সরকারের বিরুদ্ধে চলমান অসন্তোষ নতুন মাত্রা পেয়েছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সরকারের দুর্নীতি ও অবহেলার কারণেই রাষ্ট্রীয় অবকাঠামো প্রকল্পে এমন বিপর্যয় ঘটে। শুক্রবার রাতে এক ভাষণে প্রেসিডেন্ট দাবি করেন, সংঘর্ষে 11 জন পুলিশ সদস্য আহত হয়েছে। ভাষণে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে দিবেন না বলে অঙ্গীকার করেন তিনি। গেল 12 বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ভুচিচ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফখণ্ড বিলীন হওয়ার হার বেড়েছে। বিশ্বের সবচেয়ে বৃহৎ ও দীর্ঘস্থায়ী বরফখণ্ডটি থেকে এরই মধ্যে একটি বিশাল অংশ আলাদা হয়ে গেছে। প্রায় 40 বছর আগে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড A23A এখন ভেঙে গেছে। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী ও আকারে বৃহত্তম বরফখণ্ড। 1986 সালে বরফখণ্ডটি অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হলেও এতদিন প্রায় অক্ষত ছিল। তবে চলতি মাসে সমুদ্রের উষ্ণ জলের কারণে ভেঙে পড়তে শুরু করেছে এটি। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের তথ্য বলছে এটি ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে। পানি এতটাই উষ্ণ যে এটি আর টিকে থাকতে পারছে না। A23A নামের এই হিমশৈল আয়তনে 3800 বর্গ কিলোমিটার, যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণেরও বেশি। হিমশৈলটির ঘনত্ব 400 মিটার এবং ওজন ছিল প্রায় 1.1 ট্রিলিয়ন টন। 1986 সালে এটি অ্যান্টার্কটিক মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। A23A এর পুরুত্ব এতটাই বেশি যে এর নিম্নভাগ দক্ষিণ মহাসাগরের অংশ ওয়েডেল সাগরের তলদেশ স্পর্শ করেছিল, আর সেখানেই স্থির হয়েছিল 30 বছরেরও বেশি সময়। ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন মনিটরের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে 2024 সাল পর্যন্ত এটি 3672 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় 1700 বর্গ কিলোমিটার অংশ আলাদা হয়ে গেছে। বরফখণ্ডটি ওডেল সাগরে 3 দশকেরও বেশি সময় স্থির ছিল, কিন্তু 2020 সালে এটি মুক্ত হয়ে আইসবার্গ অ্যালি ধরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে। তবে গত মে মাসে এটি আবার ভাসতে শুরু করে। এখন এটি প্রবল গতিতে উত্তরের দিকে এগোচ্ছে এবং দিনে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত ভেসে চলেছে। এ প্রসঙ্গে বিজ্ঞানীরা বলেছেন, আইসবার্গ ভাঙা স্বাভাবিক, কিন্তু মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা থেকে বরফখণ্ড বিচ্ছিন্ন হওয়ার হার বেড়ে গেছে। উষ্ণ জল, শক্তিশালী ঢেউ এবং বাতাসের কারণে A23A এর মতো মেগাবার্গগুলো আর টিকে থাকতে পারছে না। সেজন্য A23A শৈলখণ্ডের পতন শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি জলবায়ু সংকটের এক জীবন্ত প্রতিচ্ছবি। এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বরফখণ্ডগুলো আর নিরাপদ নয় এবং জলবায়ু নীতিতে জরুরি পরিবর্তন প্রয়োজন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। আবারও ফিরে আসছে ব্লাড মুন, অর্থাৎ চাঁদের রূপ বদলে হয়ে উঠবে লাল। এই রক্তিম আভা রাতের আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে। আগামীকাল রোববার বিশ্বের কোটি কোটি মানুষ দেখতে পাবে এই দুর্লভ চন্দ্রগ্রহণ, যা চলবে প্রায় 82 মিনিট। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম গ্রহণ বলে জানিয়েছে মহাকাশ বিষয়ক ওয়েবসাইট space.com। এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই গ্রহণ। বিশ্বের প্রায় 85% মানুষই এবারের চন্দ্রগ্রহণ দেখতে পারবে। বাংলাদেশ থেকেও দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা। বাংলাদেশের আকাশে চন্দ্রগ্রহণ শুরু হবে রোববার রাত 9:28 সে সময় চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় প্রবেশ করতে থাকবে। চাঁদের পুরোপুরি লালচে রূপ অর্থাৎ ব্লাড মুন দেখা যাবে রাত 11:30 থেকে 12:52 পর্যন্ত। এরপর রাত 2:55 চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে। শেষ হবে গ্রহণের এই মহাজাগতিক দৃশ্য। প্যারিসের আইফেল টাওয়ারের আদলে টাওয়ার তৈরি করে তাক লাগিয়েছেন ফরাসি এক শ্রমিক। টানা 8 বছর ধরে ডুপ্লিকেট আইফেল টাওয়ার তৈরি করেছেন 77 বছর বয়সী জিন ক্লদ ফ্যাসলার। এটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই।
ভালোবাসার শহর হিসেবে বেশ বিখ্যাত ফ্রান্সের রাজধানী প্যারিস। আর এই শহরের নাম শুনলেই সবার প্রথমে চোখে ভেসে ওঠে সুউচ্চ ও দৃষ্টিনন্দন আইফেল টাওয়ার। ফরাসি বিপ্লব স্মরণীয় করে রাখতে প্যারিসে নির্মিত হয়েছিল আইফেল টাওয়ার। 1889 সালে নির্মিত 1050 ফুট উঁচু এ টাওয়ার দেখতে সারা বছরই প্যারিসে পাড়ি জমান দেশি বিদেশি পর্যটক। আইফেল টাওয়ারের জনপ্রিয়তা এতটাই যে বিভিন্ন সময় বিভিন্ন বস্তু বা ধাতু দিয়ে এর রেপ্লিকা তৈরি করেছেন অনেকে। এবার ফরাসি এক শ্রমিক ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারের প্রতিরূপ তৈরি করলেন। 30 মিটার উঁচু রেপ্লিকা আইফেল টাওয়ার নির্মাণ করেছেন ফরাসি শ্রমিক জিন ক্লদ ফ্যাসলার। 1989 সালে একটি বইয়ে আসল আইফেল টাওয়ারের নকশা খুঁজে পান তিনি। তখন থেকেই ইচ্ছা ছিল কোনো একদিন আইফেল টাওয়ারের রেপ্লিকা বানাবেন। আসল আইফেল টাওয়ারটি 300 মিটার উঁচু আর আমি তৈরি করেছি 30 মিটার। এর মানে হলো আমি আইফেল টাওয়ারের 1.5 তৈরি করেছি। 2017 সাল থেকে এই রেপ্লিকা নির্মাণের কাজ করেছেন ফ্যাসলার। প্রায় 8 বছর ধরে এটার কাজ করেছি। এটি বানাতে আমার নাতি অনেক সাহায্য করেছে। এটি শেষ করতে পেরে আমি খুশি ও গর্বিত। আইফেল টাওয়ারের রেপ্লিকাটি এরই মধ্যে স্থানীয় ও পর্যটকদের কাছে কৌতূহল সৃষ্টি করেছে। অনেকে এটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন। স্টিল সহ আধুনিক সব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এটি। আলসেসের সেন্ট মেরি অক্স মাইন্সে রেপ্লিকাটি প্রদর্শিত হচ্ছে। এটি বিক্রি করে খরচ পুষিয়ে নিতে পারবেন এমনটাই আশা ফ্যাসলারের। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।